बंदूक रख। কি গলার আওয়াজ, যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তলটা আমার হাত থেকে খসে পড়ল। আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম। তোর সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি। মদ খাবি না আর বুধবার দাঁড়ি কামাবি না। আমি এবার হো হো করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে বেদম হয়ে গেলাম। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের তোর তারা তো বন্ধ ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। কিন্তু তোর তারা ঠিক আগের মতোই বন্ধ। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে ক্রনিটেল প্রেজেন্টস নিরুত্তর। শুরু হচ্ছে আজকের গল্প নিরুত্তর। উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছি। গঙ্গার তীরে শহর। বাঙালি ২-৪ ঘর আছেন। আমার কিন্তু কেবল একটি বাঙালির সাথেই ঘনিষ্ঠতা হয়েছিল। তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট একটি বাড়িতে বাস করতেন। নৃসিংহ বাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট ক্রুড়ো চোখ, মাথা চুল পেকে গিয়ে সাদা হয়ে গিয়েছে। বয়স বোধ হয় ৬০-এর কাছাকাছি, কিন্তু শরীর অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাকে দেখি, আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় ২ বার গঙ্গা স্নান করতে যেতেন। তাছাড়া আর বাড়ির বাইরে বের হতেন না। তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখিনি। কেবল খোঁড়া মানিক নামে এক ব্যক্তি রাত্রির অন্ধকারে গা ঢেকে মাঝে মাঝে আসত। আমি নিজের পড়াশোনা নিয়েই থাকতাম। নৃসিংহবাবুর সাথে যেচে আলাপ করতে যাইনি। তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয়, তাহলে সেক্ষেত্রে আলাপ না হওয়াই ভালো। কিন্তু একদিন তিনি নিজে এসে আমার সাথে আলাপ করলেন। আমার চাকর কাজ ছেড়ে পালিয়েছিল। আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছিলাম, চাকর পালালে যদি এমন হাঁড়ির হাল হয়, তাহলে স্বাধীনতা অর্জন করে লাভ কি হলো? এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিছু ভাববেন না। কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর, সানাইবাসীর খাদের পর্দার মতো। চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না। অতঃপর তার সাথে ঘনিষ্ঠতা বাড়ল। তিনি দুবেলা গঙ্গা স্নান করতে যান, অথচ পুজো আচ্ছা করেন না, ধর্মের প্রসঙ্গও কখনো তোলেন না। এসব দেখে শুনে বড় আশ্চর্য মনে হতো। তার চেহারা ক্রমশ সহ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয়ভাবে ঠিক বুঝতে পারছিলাম না। হয়তো লুকিয়ে মদ খান বা অন্য কোনো দোষও আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি কারো কষ্ট সহ্য করতে পারেন না বা কাউকে কখনো কষ্ট দিতেও চান না। কারো কষ্ট দেখলে সাধ্য মতো প্রতিকারের চেষ্টা করতেন। তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন এসব কেউই ছিল না। একাকী বাস করতেন।
একদিন সন্ধ্যাবেলা বেড়াতে গিয়ে আমি বাসা থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছিলাম। শীতের সন্ধ্যা, রাস্তায় লোকজন নেই, এমন একটা জায়গায় এসে পড়েছিলাম যেখানে 3-4টে রাস্তা একসাথে মিলিত হয়েছে। কোন রাস্তা ধরলে বাসায় ফিরে যেতে পারবো তা ঠিক ঠাহর করতে পারছিলাম না। এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান সেরে ফিরছেন। তার পা খালি, গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি হেঁটে চললাম। এই দিকটায় এর আগে খুব একটা আসেনি, তাই জিজ্ঞেস করলাম, গঙ্গার ঘাট এখান থেকে কত দূরে? মাইল খানেক। রোজ দুবেলাই এখানে আসেন? হ্যাঁ। একটু বিস্মিতভাবে প্রশ্ন করলাম, কাছাকাছি অন্য ঘাটও তো আছে, তা সেখানে যান না কেন? এটা শ্মশান ঘাট, এখানে আসি। হঠাৎ মনে হলো কাপালিক নাকি, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, না, এইসব তো কই দেখছি না। খানিকক্ষণ নীরবে চললাম। বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার উপর রাস্তার পাশে পাশে বড় বড় গাছ। আকাশে একপালি চাঁদ আছে বটে, কিন্তু রাত্রির এই গাঢ় অন্ধকার ঘোচানোর পক্ষে তা যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাচ্ছেন। জিজ্ঞেস করলাম, কি দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। না। হঠাৎ গা ছমছম করে উঠল। পিছনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, কই, কিছু তো নেই। কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার বলুন তো? কিছু না। মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয়ের এলাকায় এসে পড়লাম। আরো 5 মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছালাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বললেন, আসুন আসুন, চা খেয়ে যান। তার সদর ঘরে চৌকির ওপরে জাজিম পাতা। দুজনে মুখোমুখি বসে গরম চা পান করছে। আমার মনে নৃসিংহবাবুর সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে। লোকটা কেমন? বাইরের সাথে ভেতরের সামঞ্জস্য কতখানি? এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তার হাসির আওয়াজ যেমন বাঁশির মতো মধুর, হাসলে তার মুখের ভাব হয় তেমনই দংশটা করা। হাসি থামিয়ে তিনি বললেন, আপনিও বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক, তাই তো? আমি অপ্রস্তুত হয়ে বললাম, আরে না না, এ আবার কি কথা? তিনি সহজ সুরে বললেন, আপনি ঠিকই ধরেছেন, সত্যি আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় একটু বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার চিত্তেই কথাগুলো বললেন। আমি কিন্তু খুব অপ্রস্তুত হয়ে পড়লাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেবার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি। এমন দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাথায় আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন
একটা সামান্য ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জলজ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাঁধা পড়ল। বাইরের দরজাটা ভেজানো ছিল, তা কারো যেন হাতের হালকা টোকায় খুলে গেল, আর একটি মানুষের মুখ ভেতরে উঁকি মারল। পশমের টুপি ঢাকা মুখখানা এক্কেবারে কঙ্কালাসার এবং সূচালো। চোখ দুটো ভীরু কিন্তু ধূর্তামিতে ভরা। আমাকে দেখেই মুখটা বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, যেন একটা পথের কুকুর খাবারের লোভে রান্নাঘরে উঁকি মারছিল। ভিতরে লোক আছে দেখে পালিয়ে গেল। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, ওকে? নৃসিংহবাবু হাসলেন। ভূত প্রেত নয়, ও মানুষ। ও নাম ঘোড়ামানিক। ও একটা নিশাচর জীব। মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে লুকিয়ে আসে। শহরে একজন বড় লোক আছে, নাম রামনেহাল সিং। ঘোড়ামানিক তার মোসায়েব। রামনেহাল যদি জানতে পারে ঘোড়ামানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। এ কথা থাক, গল্পটা বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বলতে শুরু করলেন। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি বড় দারোগা পর্যন্ত উঠতে পেরেছিলাম। আরও উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। ওপরে তেমন মজা নেই। আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় হয়নি। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করার ক্ষমতা। যাকে একবার ধরতাম, পিত্তি বের করে ছেড়ে দিতাম। চোর ঝ্যাচোর দুষ্ট বজ্জাত লোক আমাকে যত ভয় করত, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহাকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে ত্রাহি ত্রাহি রব উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত, যেন তাদের পেছনে না লাগি। এইভাবে মনের সুখে আছি। বিয়ে করিনি। আমার মতো যাদের মনের ভাব, তাদের বিয়ে করা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে ছপ্পর ফুঁড়ে। এখনো সে টাকায় খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, ভেতরে মদ মাংসের পঞ্চমাকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর 8 আগে এই শহরে বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা। শাসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেঁট আসতে লাগলো। যাদের পেটে ময়লা যত বেশি, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, রামনেহাল সিং। রামনেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে অঢেল টাকা। সে দেউড়ে বসে রইল, কিচ্ছু দিল না। মাসখানেক পরে একটা মামুলি কাজের অছিলায় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের ওপর বললে, তোমার মতো দারোগা ঢের দেখেছি, যা পারো করো গিয়ে, এসপি আমার হাতের মুঠোর মধ্যে। মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও চাঁদু, তোমাকে দেখাচ্ছি।
এসপি বড় না নৃসিংহ দারোগা বড়? চাল বুনতে আরম্ভ করলাম। এইসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম রামনেহাল সিংকে এমন মার দেব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। একেবারে একেবারে শির দাঁড়া ভেঙে দেব। ঘোড়া মানিক যাকে এখনই দেখলেন, সে তখনও রামনেহালের মোসাহেব ছিল। রামনেহালের যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন ধরে ফেললাম। থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম সে যে সব কাজ করেছে তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। ঘোড়া মানিক পা জড়িয়ে ধরল। সেই থেকে ঘোড়া মানিক হলো আমার গোয়েন্দা, গুপ্তচর। লুকিয়ে রাত্রিরে এসে আমাকে রামনেহালের হাঁড়ির খবর দিয়ে যেত। ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম, সে ভয় ওর এখনো যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতাও নেই, কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর নিয়ে যায়। সে যাক, 1.5 বছর ধরে ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম। মোকদ্দমা নয়, একটা নিখুঁত শিল্পকর্ম। রামনেহালের ছেলের বয়স তখন 19-20। সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে। সাক্ষী সাবুত, দলিল দস্তাবেজ একেবারে নিরেট, কোথাও পেরুবার পথ নেই। রামনেহালের ছেলের 14 বছর মেয়াদ হয়ে গেল। এসপি বাঁচাতে পারলেন না। কেবল কম বয়স বলে ফাঁসি হলো না। সে ছেলে এখনো জেলে পড়ছে। এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার কাজ থেকে অবসর নেওয়ার সময় হলো। অনেক টাকা করেছি, কাজ করার দরকার নেই। এক্সটেনশন নিতে পারতাম, কিন্তু নিলাম না। এই ছোট্ট বাগান বাড়িটা কিনেছিলাম। কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনে গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি, কারুর কাছে হার মানিনি। আর কি চাই? সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত্রি একাই উৎসব চলবে। টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে। শত্রু অনেক। কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ দাঁত তুলতে আসে, তাকে দেখে নেব। মুশকুল হয়ে মদ খাচ্ছি, সময়ের হিসেব নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে। রোগা শিরিঙ্গে এক সন্ন্যাসী, মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বশেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে বলে উঠল, বন্দুক রাখ। কি গলার আওয়াজ, যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তলটা আমার হাত থেকে খসে পড়ল। আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম। তোর সময় হয়েছে। রোজ 2 বেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি। মদ খাবি না, আর বুধবার দাঁড়ি কামাবি না। আমি এবার হো হো করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে বেদম হয়ে গেলাম। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের তোর তারা তো বন্ধ ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে?
হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে, কিন্তু তোর তারা ঠিক আগের মতোই বন্ধ। তাই বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে এই পৃথিবীটা। যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার করতে আরম্ভ করেছে, যা ঘটতে পারে না, ঘটা উচিত নয়, তাই ঘটছে। সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়লাম। ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ আমার সঙ্গে বচ্চাতি করছে। তখনও মদের নেশাটা ভালো করে কাটিনি, সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে হঠাৎ দরজা খুললাম। দেখলাম দোরের কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে। আমার রোগ চলে গেল। আমি তাকে ধরবার জন্য বার হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পিছনে চললাম। ভোরের ঘোর ঘোর আলোয় ভালো দেখা যায় না। আমি যত জোরে চলি, সেও তত জোরে চলে। আমি দৌড়াতে লাগলাম, সেও দৌড়াতে শুরু করলো। তারপর অনেক দূর দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন শূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি। তখন গরমকাল, এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে। ভাবলাম, মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেদিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনে ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজে দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই, কিন্তু খুর চালাতে গিয়ে খ্যাচ করে কেটে ফেললাম নিজের গাল। দর দর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়ল আজ বুধবার। সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। দুত্তর, দাড়ি না হয় একদিন কামালাম না। রাগে আমার সর্বাঙ্গ চলতে লাগলো। একটা ভিখিরি এসে আমাকে খুন করে গেল। না না, কিছুতেই না। আমি নৃসিংহ দারোগা। আমার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খায়। একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেখবো কেমন সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যার পর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব, বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানব না। ঠিকই গাড়ি ভাড়া করে আমি চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আর একটা দোকানে গেলাম, সেটাও বন্ধ। শুঁড়িরা নাকি ধর্মঘট করেছে। গাড়িতে ফিরে এসে বসতেই গাড়োয়ান প্রশ্ন করলো, হুজুর, এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল। আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম। তারপর গাড়ি যখন থামলো, দেখলাম শ্মশান ঘাটে উপস্থিত হয়েছি। স্নান করে বাড়ি ফিরলাম। এইরকম কয়েকদিন চলল। আমার নিজের ইচ্ছে বলে যেন কিচ্ছু নেই। আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে, মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পাবো না। আমি স্বাধীন মানুষ নই, কেনা গোলাম। আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্ত্যক্ত হয়ে নিজের মনে বললাম, মা, তোমার উপর আমার বিশ্বাস নেই, বুজরুকি মানি না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গন্ডগোল না হয় তবে তাই সই। আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করব, বুধবারে দাড়ি কামাবো না। এতে যদি কারো লাভ হয় তো হোক। দুবেলা গঙ্গা স্নান করা
ক্রমে অভ্যাস হয়ে গেল। বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম, কিন্তু মদ ছাড়া অত সহজ নয়। আরও 2-4 বার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই, একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার গেলাসে মদ ঢেলেছি, ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ল। শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা বিষাদ হয়ে গেছে। যা হোক, নির্ঝঞ্ঝাটে দিন কাটছে। মার নাম করি, মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দিই। মা কে তা জানি না, কেন আমার পেছনে লেগেছে তাও জানি না, কিন্তু চুটিয়ে মাকে সাপান্ত করি। মার বোধহয় ভালো লাগে, কারণ যতই গালাগালি দিই আমার কোনো অনিষ্ট হয় না। একদিন সন্ধ্যার পর ঘোড়ামানিক এলো। বললে, নৃসিংহবাবু, আপনি শহর ছেড়ে চলে যান। রামনেহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে। এখানে থাকলে আপনার প্রাণ যাবে। রামনেহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়, আমি তার মুখে চুনকালি লাগিয়েছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি। সে শোধ তুলতে চায়, কিন্তু আমি নরসিং পাল। রামনেহালের ভয় পালিয়ে যাব? আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি, আমাকে গুন্ডার ভয় দেখাবে? কুছ পারোয়া নেই, আসুক গুন্ডা, দেখে নেব। তবু সাবধান হলাম। বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই। রাত্রে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে। দুপুর রাত্রে উঠে জানালা দিয়ে উঁকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাই না। মনে হয় সব ধাপ্পা, আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে। দিন 8 পরে মানিক আবার এলো। একগাল হেসে বলল, মানে মানে ধন্য আপনি, এত বুদ্ধিও ধরেন। ওই ওই রামনেহাল তো একেবারে মুচড়ে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? ঘোড়ামানিক বলল, বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি। তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয়। 3 বার গুন্ডারা এসেছিল, কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে। আমি নিজের কানে শুনেছি। তারা রামনেহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো যমদূত। ঘোড়ামানিককে কিছু বললাম না, কিন্তু মনে ভারী ধোঁকা লাগলো। কুকুর এলো কোত্থেকে? তারপর সারা রাত্রি জুতো পাহারা দিয়েছি, কখনো একটা নেড়ি কুত্তাও দেখতে পাইনি। এক আশ্চর্য ব্যাপার, গুন্ডারা কুকুর দেখছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম, গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি, রামনেহালকে গল্প বানিয়ে বলেছে। তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদে আছি। ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তাও পিস্তল নিয়ে যায় না। সেই সন্ন্যাসীর দেখা আর পাইনি। মনে ধর্মভাবও জাগেনি, কিন্তু নিজের মনে মা মা করি। বলি, মা, তুই কে? আমাকে বুঝিয়ে দে। আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না, তুই বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেয় না, সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগের কথা বলছি। ঘোড়ামানিক গেল, তার মুখ শুকনো। বললে, আপনি নাকি সকাল সন্ধে শ্মশান ঘাটে নাইতে যান? বললাম, হ্যাঁ যাই। ঘোড়ামানিক বললে,
ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি। বলেছে আপনি নাকি কাপালিক, শ্মশানে সব সাধনা করেন। তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে। নাম জানেন বোধ হয়, রহিম আর করিম। ওরা দুই ভাই। তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। ঘোড়া মানিক চলে যাওয়ার পর ভাবতে বসলাম কি করা যায়। গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছে না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে। এক পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আমার ইচ্ছে হলো না। দূর হোক গে, যা হওয়ার হবে। আমার ইচ্ছে তো কিছুই হয় না, তবে মিছে ভয় মরি কেন? 2-4 দিন কিছু হলো না। স্নান করতে যাই, ফিরে আসি, আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় বলতে বসলাম। তারপর একদিন সন্ধ্যার পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখেছেন তো। ওদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ 8টা হবে। বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পেছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক। যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিলে। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরদিন সকালে খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানের কুকুর নাকি টুঁটি ছিঁড়ে মেরে ফেলেছে। রহিমের হাতে একটা বর্শা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাত্রিরে খোঁড়া মানিক এলো। রহিমের ভাই করিম রামনেহালকে যা বলেছে তার কাছে শুনলাম। ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্য ওঁত পেতেছিল। রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে। কাল রহিম আর করিম রাস্তা ধরেই একটা বট গাছে উঠে বসেছিল। মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে। কুকুর তাদের কিছু করতে পারবে না। কিন্তু বর্ষা ছুঁড়তে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরল তার টুঁটি। এই পর্যন্ত বলে নৃসিংহবাবু থামলেন। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টেনে আবার বললেন, এই আমার গল্প। রামনেহাল আর আমাকে ঘাঁটায়নি, সেই থেকে নির্ভয় আছি। এখন আপনি বলুন, এসব কি? অলৌকিক বললে চলবে না। কেন অলৌকিক তা বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় হলো? শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী, ভগবান তাদের দয়া করেন, বিপদে রক্ষা করেন। কিন্তু এ কি? জীবনে আমি একটা ভালো কাজ করিনি, মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না। তবে বেছে বেছে আমাকে দয়া করার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কেন? আপনি বিদ্বান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা নিয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভাবলাম হয়তো তার এই তীব্র ব্যাকুল জিজ্ঞাসায় তার প্রশ্নের উত্তর।
এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস নিরুত্তর। চরিত্রায়নে কথক শুভায়ু, নৃসিংহ পাল রূপম, খোঁড়া মানিক আবির, সন্ন্যাসী ড্রাইভার ও রামনেহাল সিং রাহুল, সাউন্ড ডিজাইন রাহুল, পোস্টার ডিজাইন নিয়ন, সমগ্র পর্ব পরিচালনায় শুভায়ু। এই রকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেলকে। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।